9ই নভেম্বর বিকেলবেলা। তো আমিও গেছি ওখানে। সিরাজুল আলম খান জিয়া বললো জিয়াউর রহমান সাহেব আসেনি, তখন সে বাইরে হয়ে গেল। বাইরে হয়ে গেল, আমিও তার পিছিয়ে পিছিয়ে বাইরে হইলাম একটা সিগারেট টানা। তো শীত, ঠান্ডা পড়ে গেছে, নভেম্বর মাস তো। তো আমার খদ্দর জামা ছিল পাঞ্জাবি, তো আমি সিগারেট টানতে টানতে এই সময় দেখলাম যে মিলিটারি গাড়ি, আর্মি গাড়ি সাইরেন বাজাইয়া ঢুকলো। ঢুকার মধ্যেই দেখা গেল যে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেল, মানে ওই কর্নেল টায়ারকে অ্যারেস্ট করে ফেলছে। আর এখানে যে গভর্নমেন্ট করবে জিয়াউর রহমান সাহেব আইসা এদেরকে জাসদওয়ালাদেরকে ধরে আরও যারা যারা ছিল, মিন্টু ভাইকেও নিয়ে গেছে, এনায়তুল্লাহ খানও ছিল এখানে, এনায়তুল্লাহ খানও নিয়ে গেছে ধরে। তারপরে নিয়ে ওখানে ছেড়ে দিচ্ছে রাজসাক্ষী করে। যাই হোক, তো আমি তো বাইরে রয়ে গেলাম, আমার ধরতেও পারে নাই, আর আমি ঢুকি নাই। এখন ঘটনাটা হলো ওর থেকে ওই নইমের সাথে আমাদের ঘনিষ্ঠতা, হোটেল রাহাতে বসে আমরা অনেক দিন মিটিং করছি। ওই শামসুর রহমান অজবানী পত্রিকা চালাইতে, যুব দলের সেক্রেটারি ছিল, জাতীয় যুব দল। আমি আবার বিপ্লবী যুব পরিষদের সেক্রেটারি ছিলাম, জাতীয় শ্রমিক দলের সভাপতি ছিলাম। জাতীয় শ্রমিক দল হল ন্যাপের সহযোগী সংগঠন, এটার সেক্রেটারি ছিলেন আলমগীর সিদ্দিকী সাহেব, যশোরের বড় ন্যাপ নেতা। তো আমরা যেভাবে হোক ওইখানে থেকে ঘনিষ্ঠতা ওনার সাথে, ইতিহাসের চাকা পিছনে ঘুরিয়ে নেওয়া হবে তখনই আমরা বলেছিলাম। আওয়ামী দুঃশাসকেরা ইতিহাসের চাকা পিছনের দিকে ঘুরিয়ে নেবে, এই কথা তখনই আমরা আলাপ আলোচনা করেছি। এবং সেখানে আমি এক মিটিংয়ে বলেও ফেলেছি, মাহবুব আলী মিলনায়তনে বলেও ফেলেছি যে দেখেন, শেখ মুজিব কি কি অপরাধ করেছে এই ক্যাসেট বাঁচতেছে না, এই ক্যাসেট বন্ধ হয়ে গেছে, কিন্তু তার ক্যাসেট বাজা শুরু হয়েছে 7ই মার্চের ক্যাসেট, ভুয়া ক্যাসেট। 7ই মার্চে সে বক্তৃতা করে ভাবাইছে, কমপ্লিট করছে যে তোমাদের যার যা আছে শত্রুর মোকাবিলার জন্য প্রস্তুত থাকে। এবারের সংগ্রাম স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম। তাহলে প্রশ্ন জাগে 17ই মার্চে পাকিস্তানিদের সাথে বৈঠকটা কি কারণে? 17ই মার্চের বৈঠক 25শে মার্চ সন্ধ্যা পর্যন্ত ইয়া খানের লোকে দেখা করতে যায় শেখ মুজিব। ডাবল পতাকা বেঁধে দেওয়া হয়, একটা হলো পাকিস্তানি পতাকা, আরেকটা হলো স্বাধীন বাংলার পতাকা, মানচিত্র। তাহলে ওই দুই পতাকা দেখে ইয়া খান যে দলিলে দস্তখত করা হবে শেখ মুজিবের, সেই দলিলে দস্তখত না করাইয়া বাস্টার্ড কইয়া গালি দিয়া ইয়া খান যে হেলিকপ্টার উঠে ভাইয়া পাকিস্তান। এবং শেখ মুজিব যে 32 নম্বরে আশ্রয় গ্রহণ করে। পৃথিবীর বহু দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, কোনো দেশের নেতা এরকম উন্নত হয়ে থাকে না। সে করে ততদিনের দায় কোনো কালকে হরতাল দিয়ে দিছে। ওরা আবার ওইখানে আরেকটা খবরও আছে, সেই খবরটা কতটুকু অথেন্টিক আমি তো এটা বুঝি নাই। যাই হোক, ওটা ওই আলোচনা এখানে আনতে চাই না। সে মূল কথা কি? মূল কথা হলো যে দুইজন নেতা আমাদের তখনকার 69-এর বা পাকিস্তান সৃষ্টির আন্দোলনের মৌলানা ভাসানী এবং শেখ মুজিব, আওয়ামী লীগের তখনকার সভাপতি, 69-এর সভাপতি, 70-এর সভাপতি, 71-এর সভাপতি। তাহলে দুইজনের দুইটা আকাঙ্ক্ষা ছিল।
মৌলানা ভাসানীর আকাঙ্ক্ষা ছিল পাকিস্তানের প্রদেশগুলিকে নিয়ে কনফেডারেশন করে তার চেয়ারম্যান হওয়া। আর শেখ মুজিবের আকাঙ্ক্ষা ছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া। দুইজনের দুইটা আকাঙ্ক্ষাই ফেল করেছে আগাগোড়া। এরপরে দেখা গেল যে মুক্তিযুদ্ধ, তো মুক্তিযুদ্ধে শুরু হওয়ার সাথেই মৌলানা ভাসানী সিরাজগঞ্জ দিয়া নৌকা যুগে সাইফুল্লাহ রহমানের সহ লইয়া উনি মুরাদুজ্জামান সিরাজগঞ্জের ওদেরকে লইয়া উনি আসামে চলে যান এবং আসাম থেকে এক সংসদ সদস্য তাকে খবর দেন, উনি নৌকা থেকে খবর দেন, সে আবার মিটিংয়ে ছিল, সে মিটিং থেকে আইসা মানে হুজুরকে রিসিভ করে এবং মিটিংয়ে বক্তৃতা না দিয়ে বলছে যে বাংলাদেশ থেকে স্বাধীন পূর্ব পাকিস্তান থেকে একজন নেতা আসছে, মৌলানা ভাসানীর নাম বললো, আমি তিনাকে রিসিভ করতে চাই। তিনাকে যাইয়া এইটা হলো 29 মার্চ ওনাকে রিসিভ করে। এদিকে তো জিয়াউর রহমান সাহেব প্রথম ঘোষণা দিলই রাষ্ট্রপতি হিসাবে যে আমি মেজর জিয়া বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা। তারপরে 12 ঘন্টা বা 13 ঘন্টা পরে ওনার ঘোষণা চেঞ্জ করলেন উনি নিজে সউদ্যোগে। ওখানে কেউ কোনো কাপ্তানি নেই। জিয়াউর রহমান সাহেবের পক্ষে আমাকে বলতে হয় এই জন্যে, জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর এই অঞ্চল যদি স্বাধীন না হতো তাহলে কোর্ট মার্শাল হলে জিয়াউর রহমানের হতো, অন্য কোনো মাতারের পুতের কোনো ক্ষতি হইতো না, এভাবে বলতে হয়। অথচ একেবারে জাতির জন্য